জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগরের চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন যার দিক। আপনার সঙ্গে আছে আমি মেহেরি নানি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় প্রাণ গেছে 10 জনের। নিহতদের মধ্যে 8 জন রোহিঙ্গা ও বাকি 2 জন স্থানীয়। মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার 5টি ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। থায়াংখালী 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে দেয়াল চাপায় মারা যায় 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্র। 8 নম্বর ক্যাম্পে 2 জন, 9 নম্বর ক্যাম্পে 2 জন ও 10 নম্বর ক্যাম্পে মৃত্যু হয় 4 জনের। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস। গত এক দশকে পাহাড় ধসের ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। ক্রমে অবনতি হচ্ছে বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে সুনামগঞ্জের 13 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। সুনামগঞ্জের দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, মধ্যনগর সহ 7 উপজেলার নিম্নাঞ্চল পুরোপুরি বন্যা কবলিত। জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারা বাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে টাঙ্গুয়ার হাওর সহ জেলার সব পর্যটন কেন্দ্র। এদিকে ঢলের পানিতে ডুবে গেছে সিলেটের নিম্নাঞ্চল। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়েছে বন্যার পানি। সবচেয়ে বেশি আক্রান্ত গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি লইয়া বারোইছি পানি ভাঙ্গিয়া, কিন্তু বাসার মাদানে খাওয়ার দিতাম পারছি না। পানির তো আমার দুর্ভোগের কোনো শেষ নাই, কষ্ট শেষ নাই। ওই দেখেন না, এখন দোকান ফেলে আমি রাস্তাতে বসে রয়েছি। সব দিকে রাস্তাঘাট বন্ধ, মানুষে চলাচল করতে পারেন না। আর যারা পানির দিকে আছে এরা তো খুবই কষ্টই আছে। অনেক বাড়িঘর পানির ভিতরে আছে বর্তমানে। আর এদিকে আপনার রাস্তা তো আর বন্ধই, নৌকা দিয়ে আমরা চলাফেরা করতেছি। ওই স্কুলে আশ্রয় কেন্দ্রে আছে, খাওয়া দাওয়া অনেক বন্ধ, অনেক থাকতেছে পানির ভিতরে, তো কিছু করতে পারতেছে না। এই দিকের মানুষ অনেক কষ্টে আছে এখনো। সিলেটের সড়কপথ কিন্তু আমাদের নেই বন্যামুক্ত করার জন্য। তবে 2022 সালে বন্যার পরবর্তী সময়ে একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সেই স্টাডির আলোকে আমরা পরবর্তীতেই একটা প্রকল্প প্রণয়ন করব। আগামী 3 থেকে 4 দিন যদি বৃষ্টিপাত কম হয় চেরাপুঞ্জিতে, তাহলে আশা করা যায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। মৌলভীবাজারে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি উজান ঢলে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল ও বৃষ্টির কারণে হাওর উপচে পড়ছে পানি। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র, গঠন করা হয়েছে 56টি মেডিকেল টিম। এই মুহূর্তে 37টি পৌরসভা ও ইউনিয়ন জলমগ্ন রয়েছে। অব্যাহত আছে বৃষ্টিপাত। বৃষ্টির উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীতে পানি বেড়েই চলেছে। এর মধ্যে তিস্তা ও দুধকুমারের 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধরলা সেতু এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামে কখনো ভারী, কখনো মাঝারি, কখনো হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে নেমে আসছে পাহাড়ি ঢল, যার ফলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদীতে পানি বেড়েই চলেছে। আজকে তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি দুধকুমারের যে পাটেশ্বরী পয়েন্ট আছে, সেখানেও পানি বিপদসীমা অতিক্রম করে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে এইসব নদীর যে অববাহিকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি ঢুকে পড়েছে। এর মধ্যে তিস্তার পাড়ের যে রাজারহাট উপজেলা, সেখানকার যে বিদ্যানন্দ এবং ঘড়িয়ালডাউনা ইউনিয়ন রয়েছে, সেইখানে দেখা গেছে যে চর রামহরি এবং চর খিতাবখা, যা তিস্তার মাঝখানে অবস্থিত, সেখানে শতাধিক একর বাদাম ক্ষেত তলিয়ে গেছে। পার্শ্ববর্তী আবার খিতাবখা গ্রাম রয়েছে, সেখানে কিন্তু আবার ভাঙনের শুরু হয়েছে। আজকে আমরা দেখেছি যে সেখানে 2টি পরিবার গৃহহীন হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র আছে এবং দুধকুমার নদী আছে, সেখানে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার আবার যে বোয়ালমারি গ্রাম রয়েছে নুনখাওয়া ইউনিয়নের, সেখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেটি ভাঙনের হুমকিতে পড়েছে। তো যার ফলে এখন কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আশঙ্কা করা হচ্ছে যে এই পরিস্থিতির আরও অবনতি হবে, যার ফলে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেই থাকবে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য।
আগামী ৪৮ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ অবস্থায় বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলমান বন্যা পরিস্থিতির মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছেন তারা। পাহাড় ধসের আশঙ্কায় সিলেট ও চট্টগ্রামে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানের কতিপয় স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আগামী ৪৮ ঘন্টায় সিলেট সুনামগঞ্জে কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের উত্তরাঞ্চলেও কতিপয় পয়েন্টে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম অঞ্চলে আগামী কয়েকদিনের ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে বর্তমানে নদীর যে পরিস্থিতি তাতে আশা করা যাচ্ছে যে এই বৃষ্টিপাতের ফলে পানি বিপদসীমা অতিক্রম করবে না। রাজধানীর লালবাগের পোস্তায় কোরবানির তৃতীয় দিনে নেই চামড়া বেচাকেনার চাপ। প্রথম দিনেই সংগ্রহ করা হয়েছে ৮০% চামড়া। আজ সংগ্রহ করা হচ্ছে তৃতীয় দিনে কোরবানি দেওয়া পশুর চামড়া। এবছর পোস্তায় ১ লাখ পিস চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আড়তদাররা বলছেন চলতি বছর ব্যবসা ভালো হবে বলে প্রত্যাশা তাদের। অন্য যে কোনো বছরের চেয়ে বেশি চামড়া পোস্তায় এসেছে এবার, যদিও ছাগল সহ অন্যান্য প্রাণীর চামড়া কিনতে আগ্রহ নেই পোস্তার আড়তদারদের। অনেকেই বিক্রি করতে না পেরে সড়কে ফেলে গেছেন ছাগলের চামড়া। এদিকে ২২ জুন থেকে ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন। গতবারের মতো যেহেতু আমাদের পোস্তা আরো কমে গিয়েছে, আমাদের লক্ষ্যমাত্রা গতবারও ১ লাখের মতো ছিল, এবারও তাই ছিল। আমি আশা করি আজকে সহ ১ লাখ হয়ে যাবে। তারপর আমাদের কিছু লোকজন আশেপাশে লাগিয়েছে, এটা হয়তো ধরলে আরো বেশি হবে। আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং ঢাকার বাইরেও কিছু চামড়া এসে পড়েছিল, সেটাও আমরা লবণজাত করতে সক্ষম হয়েছি। অন্যদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন, এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন যে ছাগলের চামড়া নষ্ট হয় ১ কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণের শঙ্কা রয়েছে। ৮০ থেকে ৯০ লাখ পিস সংগ্রহ হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। দেশের সব চামড়া সংগ্রহ করতে ব্যাংকের সহযোগিতা পান ব্যবসায়ীরা। শনিবার রোববার থেকে আমরা চামড়াগুলো সংগ্রহ শুরু করব, কারণ শনিবারে আমাদের বড় একটা হাট আছে শম্ভুগঞ্জ, আপনার পাকুটিয়া এবং কয়েকটি হাট আছে শনিবারে। যশোরের আপনার একটা হাট আছে। আমরা সেই চামড়াগুলো আমরা সংগ্রহ আপনার শুরু করব। সরকারের আমি মনে করি যে এটা লবণ ছাড়া চামড়ার দামটা দেওয়াই ভালো, যে তাহলে দেখা যায় যে একটা মেসেজ যাবে মৌসুমী ব্যবসায়ীদের যে এই মূল্যে আপনার চামড়াটা আপনার ক্রয় করলে আপনার ঠিক হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ঈদের ছুটি শেষে পরিবার পরিজনদের সাথে ঈদ কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। অন্যদিকে বিভিন্ন কারণে ঈদের আগে ছুটি না পাওয়ায় আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদের টানা ৫ দিনের ছুটি শেষে বুধবার খুলেছে অফিস আদালত। কাজের প্রয়োজনে অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি মূলত তারাই ফিরছেন ঈদের তৃতীয় দিন। যাত্রী চাপ না থাকলেও সকাল থেকে রেলপথে ও সড়ক পথে দেখা যায় ঢাকা ফেরার চিত্র। ফেরার পথের ভোগান্তি আর যাত্রীর চাপ এড়াতে আগে ভাগে ফেরার কথা জানান যাত্রীরা। এদিকে ঈদের তৃতীয় দিনে দেখা গেছে ঢাকা ছাড়ার চিত্র। ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি তারা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকা ফেরার চাপ বাড়বে আগামীকাল থেকে। ঈদের পর প্রথম কার্যদিবসে একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে অফিস। আগের সময় মেনে আজ সকাল 10টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হলেও শেষ হবে নতুন সময়সূচি অনুযায়ী। এতে লেনদেনে আরও বাড়তি সময় পাওয়া যাবে বলে জানান গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা। নতুন সময়সূচি অনুযায়ী এবং ঈদের পর আজ থেকে ব্যাংকের লেনদেন শুরু হয় সকাল 10টা থেকে। লেনদেন চলে বিকেল 4টা পর্যন্ত। তবে অফিসের কার্যক্রম চলে বিকেল 6টা পর্যন্ত। এদিন ঈদের পর প্রথম কার্যদিবস হয় সকাল থেকে ব্যাংকে আসেন ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা। ঈদের ছুটি শেষে বেশিরভাগ বাসিন্দা এখনো না ফেরায় খুব একটা চাপ দেখা যায়নি ব্যাংকগুলোতে। ব্যাংকের কর্মকর্তারা জানান আগামী সপ্তাহের শুরু থেকে ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়বে। আমি সেই সঙ্গে সঙ্গে টাকা উঠাইতে পারছি, এটি আমার কাছে আনন্দ। এখন তো অনেক লোকজন বাড়ি করে চলে গেছে, যার জন্য একটু লোকজন কম আসতেছে আর কি। আগামী সপ্তাহ থেকে পুরা দমে হবে। এখন তো কিছু লোক আবার ছুটিতে আছে, হয়তো আরো বেশ কিছুদিন সময় লাগবে স্বাভাবিক হতে। এখন 4টার মধ্যে বলা হচ্ছে
4টার মধ্যে আমাদের এই যে লোকগুলো 3:30টার মধ্যে ব্যাংকিং করতো, এনারা 4টার মধ্যে ব্যাংকিং করতো। সেই অর্থে আমাদের কাছে খুব একটা চাপের কোনো বিষয় না, কিন্তু মানুষের হাতে একটু সুযোগটা আসলে সে আরো আধা ঘন্টা সময় নিয়ে তার কর্মকাণ্ডটা করতে হবে। মনোযোগ কম থাকায় ফিরতি যাত্রায় দুর্ঘটনার সংখ্যা বেশি হয়। এবারও মোটরসাইকেল ও 3 হুইলারের কারণে দুর্ঘটনা বেশি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় দেবে না সরকার। মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে সমাধান করব। আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্ব ঠিকই আছে, সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি কেউ পেরিয়ে যায় এবং সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতি পর, আপনারা দেখছেন এখন চারদিক। বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। চলতি হজ মৌসুমে তীব্র তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন 550-র বেশি হাজি। এবছর হজে অংশ নিয়েছেন 18 লাখের বেশি মুসল্লি। এক আরব কূটনীতিক জানান, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মিশরের অন্তত 323 জন, যাদের অনেকেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়া জর্ডানের 60 জন নাগরিক আছেন। বাংলাদেশের 21 জন হজযাত্রী চলতি হজ মৌসুমে প্রাণ হারিয়েছেন। হজের সময় সৌদি আরবে এবার তীব্র তাপদাহ বয়ে যায়। গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস। গত বছর পবিত্র হজ পালন করতে দিয়ে প্রাণ হারান অন্তত 240 জন হজযাত্রী। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এখন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। অ্যাপলের পর সর্বশেষ মাইক্রোসফটকে টেক্কা দিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে এনভিডিয়ার বাজার মূল্য $3.5 লাখ কোটি কাছাকাছি। শুধু মঙ্গলবারই এই প্রতিষ্ঠানের শেয়ারের দর 3.5% বেড়ে শেয়ার প্রতি বিক্রি হয়েছে $135 উপরে। ক্যালিফোর্নিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানের আগে টেক জায়ান্ট অ্যাপলকে টেক্কা দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান প্রতিষ্ঠানের জায়গা দখল করেছিল। বাজার মূল্যের দিক থেকে দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকা মাইক্রোসফট আর অ্যাপলের শেয়ারের দর এই খবরে কমে গেছে কিছুটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপের বাজারের 80% এনভিডিয়ার নিয়ন্ত্রণে। 1999 সালের পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর 5,91,000% বেড়েছে। অক্টোবরে ইসরায়েলের সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার পরিবেশের অকল্পনীয় ক্ষতি হয়েছে। গাজার মাটি, পানি আর বাতাসের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দশকের পর দশক সময় লাগবে গাজার, এমনটাই বলছে জাতিসংঘ। পানি সরবরাহ ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখন শূন্যের কোটায় গেছে গাজায়। 5টি পানির প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলে পানির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিস্ফোরক সমরাস্ত্র থেকে 3,90,00,000 টন বর্জ্য তৈরি হয়েছে গাজায়। গাজার প্রতি স্কয়ার মিটারে আছে 107 কেজি বর্জ্য। এর আগেও নগরায়ণ ঘনবসতির কারণে পরিবেশ বিপর্যয়ের কবলে ছিল গাজা। জাতিসংঘ বলছে, ইসরায়েলের সেনা অভিযানের কারণে এই উপত্যকায় সোলার প্যানেল স্থাপন, পানি পরিশোধন সহ সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ। শেষ করছে এখন চারদিক।